আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি আল্লাহর অশেষ রহমতে বেশ ভালো আছেন, সুস্থ আছেন। আমরা আলহামদুলিল্লাহ খুব ভালো আছি। নতুন আরেকটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি। আমার নতুন ভিডিওটিতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। তো সকালের নাস্তা বানানো দিয়ে আজকে ভিডিওটা শুরু করেছি। এই তো এখানে সকালের নাস্তা বানানোর জন্য আমি কিছু চালের গুঁড়া নিয়ে নিয়েছি। চালের গুঁড়া যেহেতু নিয়েছি, পিঠা তৈরি করব। তো এখানে আমি গরম পানি দিয়ে দিয়েছি, কুসুম গরম পানি, সেই সাথে লবণ দিয়ে দিয়েছি পরিমাণ মতন। তো এখানে যে পিঠা তৈরি করছি, পিঠা কিন্তু একদমই ভালো হয়নি। তো সবসময় যে একই রকমের রান্না হবে বা ভালো হবে সেরকমটা কিন্তু নয়, একটু ভুলের জন্য পিঠাটা ভালো হয়নি। এখানে ব্যাটারটা রেডি করে নিয়েছি। ব্যাটারটা কিন্তু এখনও গরম আছে, সে অবস্থায় আমি ডিম দিয়ে দিয়েছি। তো ডিমটা এখন দেওয়ার কারণে পিঠাগুলো একদমই ভালো হয়নি। এরকম খোলা জালি পিঠা কখনোই বানাইনি, তো আজ প্রথম এরকম খোলা জালি পিঠা তৈরি করলাম। আমাদের এলাকায় কিন্তু এই খোলা জালি পিঠাটা তৈরি করা হয় না। তো আমি অনেক রান্নায় মোবাইল দেখে শিখেছি, মানে ইউটিউব দেখে। তো যখন প্রথমবার এই খোলা জালি পিঠা তৈরি করেছিলাম ইউটিউব দেখে, তখনও কিন্তু এরকম হয়নি। তখন আলহামদুলিল্লাহ অনেক ভালো হয়েছিল। অনেক বছর আগের কথা সেটা। তো তখন কিন্তু আমার বাবু পৃথিবীতে আসেনি। এই পিঠাটা আমার খুব বেশি পছন্দের। এখানে একটা পিঠা তৈরি করছি, তো পিঠাটা কিন্তু তাওয়ায় লেগে আসছিল। পরবর্তীতে তাওয়াটা পরিষ্কার করে আমি তেল ব্রাশ করে দিচ্ছি, তারপরে যে ব্যাটার দিয়ে দিচ্ছি। এখন হয়তো লাগবে না, তো লাগেনি পিঠা, কিন্তু পিঠাটা একদম ভালো হয়নি, মানে ফেটে ফেটে আসছিল। এদিকে আমি সবগুলো পিঠা এক এক করে তৈরি করে নিব। খোলা জালি পিঠা তৈরি করার জন্য যেহেতু ব্যাটারটা রেডি করে ফেলেছি, ব্যাটারটা কিন্তু আমি আর ফেলে দেইনি। যেরকমই পিঠা হোক না কেন, পিঠা তৈরি করছি সবটুকু ব্যাটার দিয়ে। তো ছেলের আবদারে পিঠাগুলো তৈরি করছি, তাকে অনেকদিন ধরে পিঠা তৈরি করে দেওয়া হয় না। যারা আজ আমার ভিডিওটি প্রথম দেখছেন, যদি ভিডিওর কোথাও কোনো অংশ ভালো লেগে যায় তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারেন। যেসব প্রিয় আপুরা অলরেডি এই কাজটি করে ফেলেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। গতদিনের কিছু রান্না করা মাংস ছিল, তো সেই মাংস আর এই যে খোলা জালি পিঠা তৈরি করেছি, এটা দিয়ে নাস্তাটা করে নিব। এরই মাঝে মাংসটা গরম করে নিয়েছি, সেই সাথে ডাইনিং টেবিলে খাবারগুলো পরিবেশন করে দিচ্ছি। এখন ছেলেকে খাবারটা দিয়ে দিলাম। তো এখনো যারা আমার প্রিয় আপুরা আমার ভিডিওটি খুব ভালোবেসে দেখছেন কিন্তু একটা লাইক দিতে ভুলে গিয়েছেন, যদি ভালো লাগে তাহলে ছোট্ট একটা লাইক দিয়ে আমার সম্পূর্ণ ভিডিওটি দেখতে পারেন। খোলা জালি পিঠা মাংস দিয়ে কিন্তু খুব ভালো লাগে, বিশেষ করে হাঁসের মাংস দিয়ে। এখানে আমার বাবাটা সকালে নাস্তা করছে, তো এরই মাঝে মা ছেলে দুজনে নাস্তা করে ফেলেছি। RFLGASSTOVE বাবাটা আমার যেখানেই যেটা লেখা দেখে, দেখা যায় কি যে একা একা এভাবে অক্ষরগুলো বলতে থাকে। তো আজ ভিডিওতে একটু রেখে দিলাম, আমার প্রিয় আপুরা তার এই পড়াগুলো শুনতে চেয়েছিলেন। তাছাড়া দেখা যায় কি যে আমি চুলা মুছতে এসেছি, সে দেখছি যে একা একা এগুলো বলছে। তা আমি আবার পরবর্তীতে বললাম যে তুমি কি বলছো, আবারও বলো। সে তার মন মতন করে বলে দিল। সবাই বাবাটার জন্য মাশাআল্লাহ বলে দিবেন। রান্নাঘরের কাজ শেষ করে রুমের কিছু ক্লিনিংয়ের কাজ করতে চলে এসেছি। আমি কিন্তু রান্নাঘরটা ক্লিন করে এসেছি, সেই সাথে ডাল ভিজিয়ে রেখে এসেছি। অনেক দিন ধরে বৃষ্টি হয় না, সেই সাথে অনেক রোদ, তাছাড়া অনেক বাতাস। তো সব কিছু মিলিয়ে দেখা যায় কি যে অনেক বেশি বাইরে থেকে ধুলাটা আসে। সব থেকে এই যে ওয়ারড্রোব, এই ওয়ারড্রোবের উপরে বেশি ধুলা জমে। ওয়ারড্রোবটা যেহেতু একদম বেলকুনির সাইডে রাখা, দেখা যায় কি যে অনেক বাতাসের কারণে ফুলের টবটা বারবার পড়ে যায়। এই জন্য ফুলের টবটা চেঞ্জ করে দিয়েছি। আমার শখের অ্যাকোরিয়াম খালি পড়ে আছে। অ্যাকোরিয়াম আছে, তবে অ্যাকোরিয়ামের প্রধান আকর্ষণ যেটা সেটাই নেই। মাছগুলো মারা গিয়েছে, এভাবে পড়ে আছে। তো ইচ্ছা আছে কোনো একদিন নতুন করে আবার মাছ আনবো। অ্যাকোরিয়ামের দুই সাইডে দুইটা কিউট ঘর শোপিস রেখেছিলাম। এই দুইটা শোপিসে প্রচুর ধুলা জমেছে, তো সেগুলো আমি ক্লিন করব। সেই সাথে এই যে রিক্সার চাকাগুলোতে এমনভাবে ধুলাগুলো আটকে আছে, কি বলবো, সেটা আর তুলতেই পারছি না। তো ভাবলাম একেবারে পানি দিয়ে ওয়াশ করে ফেলি। এখানে আমি লিকুইড ডিটারজেন্ট নিয়েছি, এখন ব্রাশ দিয়ে আর এই তো ডিটারজেন্ট লাগিয়ে আমি ব্রাশ করে পরিষ্কার করে ফেলছি। রিক্সাটা যেহেতু টিন বা স্টিলের হতে পারে, তো সেই জন্য কিন্তু আমি রিক্সাটা পরিষ্কার করার পর রোদে দিয়ে শুকিয়ে নিব। এই তো আমার কিন্তু রিক্সাটা খুব ভালোভাবে পরিষ্কার হয়ে গিয়েছে। এখন এই যে ঘর রেখেছি, এই ঘর দুইটা পরিষ্কার করে নিব। এখানে রেখে দিলাম পানি ঝরানোর জন্য। তো
ওখানে কিছুক্ষণ থাকলে দেখা যাবে যে পানিটা ঝরে যাবে। তারপর রোদে রেখে দিব। ঘর সাজানো সুন্দর সুন্দর জিনিস দিয়ে যখন ঘর সাজানো হয় তখন তো ঘর দেখতে খুব সুন্দর লাগে। যখন সেই সুন্দর জিনিসগুলোতে ধুলা জমে ময়লা পড়ে নষ্ট হয়ে যায় বা দেখতে ভালো লাগে না, তখন কিন্তু আর সেই জিনিসটা সুন্দরও থাকে না, দেখতেও সুন্দর লাগে না। এই জন্য কিন্তু পরিষ্কার করতে হয়। তো পরিষ্কার না করলে যে কোনো জিনিস ভালো থাকে না। এখানে আমি ঘর দুটাকে একদম সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি। এখন কিন্তু দেখতে খুব সুন্দর লাগছে এবং নতুনের মতন হয়ে গিয়েছে। তো ভেবেছিলাম যে রংটা উঠে যেতে পারে, তবে রংটা কিন্তু আর উঠেনি। এদিকে মানি প্লান্ট যে গাছটা রেখেছি আমি বেসিন এরিয়াতে, তো সেই গাছটা এখন আমি পানি দিয়ে পরিষ্কার করে ধুয়ে নিব, সেই সাথে পানিটাও চেঞ্জ করে দিব। গাছগুলো কিন্তু খুব বেশি সুন্দর হয়েছে। প্রতিটা পাতা থেকে নতুন করে চারা হয়েছে, দেখতে সুন্দর লাগছিল। তবে যখন এই ছোট ছোট চারাগুলো আরেকটু বড় হবে তখন দেখতে আরও বেশি সুন্দর লাগবে। আমার তো এরকম হয়, একটা কাজ করতে গেলে সেই সাথে সেখানকার 2-3টা কাজ করে ফেলি। যেরকম গিয়েছিলাম এই যে ঘর সাজানোর কিছু জিনিস ক্লিন করতে, সেই সাথে গাছ পরিষ্কার করে রেখে এসেছি এবং বেসিনটাও খুব সুন্দর করে পরিষ্কার করে রেখেছি। এখন এই যে এখানে যেই শোপিসগুলো ক্লিন করেছি সেগুলো খুব ভালো করে মুছে ফেলছি। এমনভাবে মুছে নিয়েছি যাতে শোপিসের গায়ে কোনোভাবে পানি না থাকে। এখন শোপিসগুলো জায়গা মতন রেখে দিলাম। সেই সাথে এই যে টেবিলের উপর পানি পড়েছিল, টেবিলটা ভালো করে মুছে নিয়েছি। এখন রিক্সাটাকে রোদে রেখে দিলাম। এখন যাব কিচেনে, রান্না করতে হবে। তো এই তো কিচেনে চলে এসেছি। গতকাল রাতে এখানে কচুরলতি পরিষ্কার করে রেখেছিলাম এবং পাট শাকগুলো বেছে রেখেছিলাম। কচুরলতি পরিষ্কার করে রেখেছি, সেই সাথে পাট শাক পরিষ্কার করে রেখেছি। আজকে রান্নার কাজগুলো কিন্তু অনেকটা এগিয়ে আছে, এখন শুধু রান্নাটা বসিয়ে দিলেই হয়ে যাবে। এদিকে পাট শাকগুলো ভিজিয়ে রেখেছি পানিতে, কিছুক্ষণ পর পাট শাকগুলো পরিষ্কার করে ধুয়ে নিব। এদিকে ডালটা সিদ্ধ বসিয়ে দিচ্ছি। আজ আর প্রেসার কুকারে সিদ্ধ বসাইনি। কয়েকটা বছর ধরে দেখা যায় কি যে ডাল পাতিলে সিদ্ধ করে রান্না করা হয় না, প্রেসার কুকারে সিদ্ধ করে তারপর ডালটা রান্না করি। এদিকে পাট শাকগুলো ধুয়ে নিচ্ছি। আজ আম ডাল রান্না করব। ডালের পানিটা ফুটে এসেছে, আমি কিন্তু কাঁচামরিচ দিয়ে ডালটা সিদ্ধ বসিয়ে দিয়েছি। এদিকে অন্য চুলায় ডালটা দিয়েছি আর এদিকে পাট শাকগুলো সিদ্ধ করে নিব। পাট শাকগুলো কাঁচামরিচ এবং রসুন পেঁয়াজ দিয়ে সিদ্ধ করে নিব। তো এখানে অনেকগুলো কাঁচামরিচ দিয়েছি, সেই সাথে অনেকগুলো পেঁয়াজ দিয়ে পাট শাকটা সিদ্ধ করে নিচ্ছি। যে কোনো শাকে একটু ঝাল হলে ভালো লাগে, এই জন্য আমি অনেকগুলো কাঁচামরিচ দিয়েছি। এদিকে ডালটা সিদ্ধ হয়ে যাওয়ার পর হলুদ দিয়েছি এবং লবণ দিয়েছি। ডালটা কিন্তু একদম ফুটে আসার পর হলুদটা দিয়েছি, নাহলে ডালটা সিদ্ধ হতে অনেকটা সময় নেয়। এদিকে কিন্তু পাট শাক সিদ্ধ হয়ে গিয়েছে। তো পাট শাকগুলো আমি তুলে রেখেছি, এখন পাট শাকটা বাগার দিয়ে দিব। এখানে শুকনা মরিচ পেঁয়াজ রসুন দিয়ে পাট শাকটা বাগার দিয়ে দিচ্ছি। একটু ব্রাউন কালার করে ভেজে তারপর সিদ্ধ করে রাখা পাট শাকগুলো দিয়ে দিয়েছি। পাট শাক ভাজি তারপর ডাল দিয়ে রান্না, যেভাবে রান্না করা হোক না কেন পাট শাক খুব ভালো লাগে। এদিকে ডালটা সিদ্ধ হয়ে গিয়েছিল আগেই, এখন ডাল কুটনি দিয়ে একটু ঘুটে নিচ্ছি। অনেক দিন পর আজ ডাল কুটনি দিয়ে ডাল ঘুটলাম। দেখা যায় কি যদি প্রেসার কুকারে ডাল রান্না করা হয় তাহলে কিন্তু ডাল ঘুটতে হয় না, এমনিতেই দেখা যায় যে খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গলে থাকে। তো ডালের ভিতর কিন্তু আমি কিছু ফ্রোজেন আম দিয়ে দিয়েছি। আমগুলো আগে থেকেই ফ্রোজেন করা ছিল, তো সেখান থেকে কিছুটা আম দিয়ে টক ডাল রান্না করছি আজ। এদিকে পাট শাক ভাজিটা হয়ে গিয়েছে, এখন বাটিতে তুলে নিচ্ছি। এখন আমার এক প্রিয় আপুর কমেন্ট পড়ে নিই। আমার প্রিয় আপু গত ভিডিওতে কমেন্ট করেছেন মহুয়া আক্তার আইডি থেকে। আমার প্রিয় আপু গত ভিডিওতে লিখেছিলেন, আপু আপনার বাসার জিনিসগুলো অনেক সুন্দর, অনেক পরিষ্কার। অসংখ্য ধন্যবাদ আপু। তা আপু হয়তো আমার ভিডিওতে এই প্রথম কমেন্ট করেছেন। আপু আপনার জন্য অনেক অনেক ভালোবাসা রইল। এদিকে ডালটা বাগার দিয়ে দিচ্ছি। এখানে রসুন কুচি এবং পেঁয়াজ কুচি দিয়ে ডালটা বাগার দিচ্ছি। বাগার বা ফোড়ন দেওয়ার সময় যদি রসুন এবং পেঁয়াজ কুচি ব্যবহার করা হয়, তাছাড়া রসুন এবং পেঁয়াজটা যদি একটু ব্রাউন কালার করে ভেজে বাগারটা দেওয়া হয় তাহলে কিন্তু খুব সুন্দর একটা স্মেল আসে এই বাগার থেকে। আমার তো এভাবে পেঁয়াজ রসুন একটু বেশি করে ভেজে বাগার দিলে সেটা খুব বেশি ভালো লাগে। তো এদিকে ডালটা বাটিতে তুলে নিয়েছি। এখানে শাক ভাজি এবং ডাল রান্নাটা হয়েছে, এখন কচুরলতি রান্না করে নিব। কড়াইতে এখানে পরিমাণ মতন তেল দিয়ে দিয়েছি। এরপর এখানে দিয়েছি পেঁয়াজ কুচি এবং কাঁচামরিচ কুচি। পেঁয়াজ এবং কাঁচামরিচটা একটু ভেজে তারপর এখানে দিয়েছি বাটা মশলা, রসুন বাটা এবং জিরা বাটা। রসুন বাটাটা একটু বেশি দিয়েছি।
তো আমার কাছ থেকে শুনেছি যে কচু জাতীয় যে কোনো জিনিসে একটু রসুন বেশি দিলে ভালো হয়, এই জন্য কিন্তু আমি যে কোনো কচু রান্নাতে রসুনটা একটু বেশি দেই। তো মশলাটা ভালো করে কষিয়ে নিয়েছি। আমি এখানে কিন্তু হলুদ এবং পরিমাণ মতন লবণ দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে এখানে কেটে রাখা মাছ দিয়ে দিয়েছি। মাছের পিসগুলো আমি ছোট টুকরা করে কেটে নিয়েছি। মাছটা ভালো করে কষিয়ে নিয়েছিলাম। এরপর এখানে আমি কচুরলতিগুলো দিয়ে দিয়েছি। এখন অল্প আছে কচুরলতিগুলো রান্না করে নিব। এখানে আমি কোনো পানি অ্যাড করব না। তো এভাবে আমি কচুরলতি থেকে যেটুকু পানি বের হয়েছে সেই পানিতে কিন্তু আমি কচুরলতিটা রান্না করে নিয়েছি। একটু সময় নিয়ে কচুরলতিটা রান্না করে নিয়েছি। এই তো আমার কিন্তু লতি রান্না হয়ে গিয়েছে। এখানে কচুরলতিটা আমি বাটিতে তুলে নিচ্ছি। এখন কিন্তু দুপুরে রান্নাবান্না কমপ্লিট। তো এখন খাবারগুলো টেবিলে পরিবেশন করে দিচ্ছি। খুব বেশি বাতাস ছিল যখন এখানে খাবার পরিবেশন করি, তো বাতাসটা এত বেশি ভালো লাগে কি বলবো। কুলসুম ডেইলি ব্লগস আইডি থেকে আমার প্রিয় আপু গত ভিডিওতে লিখেছিলেন, একজন মেয়ে যখন সাংসারিক হয়ে যায় তখন আসলেই অন্য কিছু মাথায় আসে না সংসারের কাজ ছাড়া আর সাংসারিক চিন্তাভাবনা ছাড়া। আপু কিন্তু ঠিকই বলেছেন। তো অনেক অনেক ভালোবাসা আমার প্রিয় আপু। দুপুরের মেনুতে যেসব খাবার আছে লেবু না হলে তো হবে না, এই জন্য গাছ থেকে লেবু পেড়ে লেবু কেটে নিলাম। সন্ধ্যার জন্য নাস্তা তৈরি করব, এই জন্য এখানে আমি 2টা ডিম নিয়ে নিয়েছি। তো আজ সন্ধ্যায় পিঠা তৈরি করব। তো সকালেও পিঠা তৈরি করেছি, এখনও পিঠা তৈরি করছি। তো সকালে তো মিষ্টি ছাড়া পিঠা তৈরি করেছি, এখন মিষ্টি দিয়ে পিঠা তৈরি করব। তো এখানে আমি পরিমাণ মতন চিনি নিয়ে নিচ্ছি। চিনি, ডিম এবং সুজি দিয়ে সুজির বিস্কুট পিঠা তৈরি করব। এখানে ডিমের সাথে চিনিটা ভালো করে ফেটিয়ে নিচ্ছি। চিনি ডিমের সাথে সম্পূর্ণরূপে গলে আসা আগ পর্যন্ত আমি কিন্তু ডিমের সাথে চিনি ভালো করে ফেটিয়ে নিয়েছি। এখন চিনির মিশ্রণের ভিতরে আমি অল্প কিছু তেল দিয়ে দিয়েছি। তেল দিয়ে আমি কিন্তু ব্যাটারটা আবার খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এই তো এখন সুজি দেওয়ার পালা। যেহেতু সুজির পিঠা তৈরি করছি, সুজি তো দিতেই হবে। সুজি, চিনি এবং ডিমের মিশ্রণ দিয়ে আমি শক্ত করে একটা ডো তৈরি করে নিব। এখানে আমি অল্প অল্প করে সুজি দিয়ে আমি ডোটা রেডি করে নিচ্ছি। পিঠার জন্য ডোটা রেডি করে তারপর আমি 10 মিনিটের জন্য রেস্টে রেখে দিব। পরবর্তীতে সুজিটা ফুলে ডোটা কিন্তু আরেকটু শক্ত হয়ে যাবে। অন্যদিকে এখানে একটা লিকুইড তৈরি করে নিচ্ছি। এখানে দিয়ে দিয়েছি ভিনেগার, তারপর বেকিং সোডা, তারপর দিব ভিম লিকুইড এবং গরম পানি। তো আমার প্রিয় আপু লাইফস্টাইল বাই তন্নি আইডি থেকে বলেছিলেন যে এই উপকরণগুলো দিয়ে আমি লিকুইড তৈরি করে দেখতে পারি বিরাজটা পরিষ্কার হয় কিনা। এখানে লিকুইডটা তৈরি করে বিরাজটা ভিজিয়ে রেখেছি। বিরাজটা কিন্তু একদম যে পরিষ্কার হয়ে গিয়েছে সেরকমটা নয়, তবে আমার প্রিয় আপু টিপসটি ফলো করে আমি কিন্তু একটু পরিবর্তন করতে পেরেছি। মানে যেরকম ছিল কালো তার থেকে অনেকটাই পরিষ্কার হয়ে গিয়েছে। এদিকে পিঠাগুলো তৈরি করে নিচ্ছি। তো আমি হাতে একটু ঘি মাখিয়ে তারপর গোল গোল শেপ করে বিস্কুটের মতন শেপ দিয়েছি। পিঠাগুলো তৈরি করে নিচ্ছি, তারপর তেলে ভেজে নিব। অন্যদিকে কিন্তু আমি প্যানে তেলটা গরম হওয়ার জন্য চুলায় রেখে দিয়েছি। তেলটা কিন্তু খুব বেশি গরম করিনি। এখানে কয়েকটা পিঠা তৈরি করে নিয়েছি। এখন সবগুলো পিঠা ভেজে নিব। মানে কয়েকটা করে পিঠা তৈরি করব আর কয়েকটা করে পিঠা ভেজে ফেলবো। একেবারে যদি সবগুলো পিঠা একসাথে তৈরি করতে যাই তাহলে কিন্তু পিঠাগুলো নষ্ট হয়ে যাবে। এক সাইড ভাজা হয়ে গেলে পিঠাগুলো উল্টে দিচ্ছি। এখন এই তো উল্টে পাল্টে পিঠাগুলো একটু কালার করে ভেজে নিব। পিঠাগুলো কিন্তু খুব সুন্দরভাবে ভাজা হয়ে গিয়েছে, এখন তুলে নিচ্ছি। এভাবে করে বাদ বাকি যে ডোটা আছে পিঠা তৈরি করব এবং ভাজবো। এরই মাঝে আমি আরো কিছু পিঠা তৈরি করে নিয়েছি। এখন তেলে দিয়ে পিঠাগুলো ভেজে নিচ্ছি। আমার বাবাটার এরকম হয় যে কিছুদিন পর পর মুখে রুচির পরিবর্তন হয়। দেখা যায় কি যে একটা খাবার কয়েকদিন পছন্দ করে, তারপর সেই খাবারটা দেখা যায় যে আর পছন্দ করেন না, অপছন্দের তালিকায় থেকে যায়। আবার কিছুদিন পর দেখা যায় কি যে সেই যে ফেলে আসার অপছন্দের খাবারটির আবদার করেন। তো এভাবেই চলে দিন। এখানে আমি দ্বিতীয়বার পিঠাগুলো ভেজে নিয়েছি এবং আরও কিছু পিঠা তৈরি করে নিচ্ছি। পিঠাগুলো আমি গোল গোল শেপ করে তৈরি করছি। দেখা যাচ্ছে কি যে বারবার করে হাতের তালুতে ঘি লাগিয়ে নিতে হচ্ছে, না হলে এই যে পিঠার ডোটা হাতে লেগে আসছে এবং পিঠাগুলো সুন্দর হচ্ছে না। এদিকে আমি এক এক করে সবগুলো পিঠা তৈরি করে নিয়েছি, এখন ভেজে নিব। এই কয়েকটা আছে ভাজা বাকি, তাছাড়া সবগুলো পিঠাই ভাজা হয়ে গিয়েছে। এখন এই তো তেলের ভিতর পিঠাগুলো দিয়ে ভেজে নিচ্ছি। অসম্ভব রকমের মজার একটা পিঠা। দেখা যায় কি যে এই পিঠাগুলো গরম থেকে যখন ঠান্ডা হয় তখন বেশি ভালো লাগে। এখানে বাদবাকি যে এই পিঠাগুলো ছিল সেগুলো কিন্তু আমি ভেজে নিয়েছি। এখনই তো আমি তুলে নিচ্ছি। সন্ধ্যার নাস্তাটা এই পিঠা দিয়ে সেরে ফেলবো, আর বাদবাকি যেগুলো থাকবে দেখা যাবে কি যে আমার ছেলে সারাদিন ঘুরবে, খেলবে,
আর একটা একটা করে নিয়ে শেষ করে ফেলবে। আমার ছেলেটা কিন্তু পিঠা খুব বেশি পছন্দ করে, এই জন্য কিন্তু পিঠাগুলো আমি পরিমাণে একটু বেশি করেই তৈরি করেছি। এখন আমরা সন্ধ্যার নাস্তা করে নিব। নাস্তার পর আমি ভাত বসিয়ে দিব। রাতে মাঝে মাঝে ভাত রান্না করা হয়, এই সময়টায় কিন্তু বিদ্যুৎ ছিল না। বিদ্যুৎ এত বেশি জ্বালাতন করছে, দেখা যাচ্ছে কি যে সারাদিনে 2 ঘন্টার মতনও বিদ্যুৎ থাকছে না, আবার রাতেও থাকছে না। এই তো এরকমই চলছে দিন। তো আমার প্রিয় আপুদের সাথেও কি এরকম হচ্ছে, মানে তাদের বাসায়ও কি বিদ্যুৎ এরকম ভাবে থাকছে? বিদ্যুৎ থেকে আলো পাচ্ছি না, তাতে কি হয়েছে? চাঁদের আলো তো গায়ে মাখতে পারছি। চাঁদের দিকে তাকালেই বোঝা যায় যে সময়ের সাথে সাথে সবকিছুর পরিবর্তন হয়। আমরা চন্দ্রবিলাস করছি আর বিদায় নিচ্ছি আপনাদের কাছ থেকে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।